ইতিহাস সাক্ষী থাকবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের কোনো একটা ব্লগার সুইজারল্যান্ডের ট্রেনে এই রকম দরজার বাইরে মাথা বের করে ক্যামেরা হাতে ব্লগ বানিয়েছিল। মাঝে মধ্যে ট্রেনটা যখন কার্ভ নিচ্ছে অসাধারণ, বলা যেতে পারে যে এটা বড়লোকিয়া ট্রেন, বড়লোকদের ট্রেন। বাট বাঙালিরা এত গরিবও নয় যে সুইজারল্যান্ডের ট্রেন ট্রাভেল করতে পারবে না। বাই বাই বাই। সুইজারল্যান্ড নামটা শুনলেই মনের কল্পনা স্ক্রিনে ভেসে ওঠে পাহাড়ের পাদদেশে ছোট ছোট সব গ্রাম, এঁকে বেঁকে চলা পাহাড়ি নদী, গালিচার মতো সাজানো সবুজ উপত্যকা, ছবির মতো আঁকা ঘরবাড়ি, নীল জলের লেক, বরফ ঢাকা গ্লেশিয়ার। ঈশ্বর যেন পৃথিবীর এই দেশটাকে একটু বেশি কেয়ার নিয়ে বানিয়েছে। মনে হয় শুধু দেখেই যাই। আরও একটা জিনিস সুইজারল্যান্ডে বিখ্যাত, সুইস ঘড়ি, সুইস চকলেট কিংবা সুইস নাইফের কথা বলছি না, আমি বলছি সুইজারল্যান্ডের এক বিখ্যাত ট্রেনের কথা, বিশ্বের সবচাইতে ধীরগতি বা স্লোয়েস্ট এক্সপ্রেস ট্রেন, নাম গ্লেশিয়ার এক্সপ্রেস। আর এই ট্রেনে ট্রাভেল না করলে সুইজারল্যান্ড আসাই বৃথা। আমার জীবনে দেখা বেস্ট সিনিক ট্রেন জার্নির মধ্যে এটাও একটা। শুরু হোক আজকের গল্প সুইজারল্যান্ডের চুর থেকে জারমাটের পথে 10ই অক্টোবরের সকালে। স্থানীয় সময় সকাল 9:30 আর বাইরের টেম্পারেচার বলছে 11 ডিগ্রি। আকাশে মেঘ রয়েছে। গতকাল আমরা এখানে এসেই ছিলাম, কালকে ঘুম ঠিকঠাকই হয়েছে। জাপানের মতো কষ্টটা সুইজারল্যান্ডে হচ্ছে না। আচ্ছা, আপনাদেরকে এখানকার আমি খরচটা বলা হয়নি যে এই এয়ারবিএনবির খরচ কত, একটু বলে দিই আপনাদেরকে। এই এয়ারবিএনবিতে এক রাতের খরচ হচ্ছে 10,931 টাকা 55 পয়সা, আর সেই সঙ্গে 1795 টাকা হচ্ছে বিএনবির ট্যাক্স। টোটাল এক রাতের খরচ হচ্ছে 12,727 টাকা। সুইজারল্যান্ডে মিনিমাম থাকার খরচ বিভিন্ন জায়গাতে আমি দেখছিলাম 10,000, কোথাও 11,000। আর যদি আপনারা একটু প্রাইম লোকেশনে থাকেন, মানে হচ্ছে ধরুন আপনি স্টেশনের কাছে থাকলেন, একদম পাশাপাশি বা বাস স্ট্যান্ডের পাশাপাশি বা শহরের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু খরচ আরও অনেকটাই বেশি। তো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব যে সুইজারল্যান্ড যারা আপনারা প্ল্যান করছেন বা যে কোনো ফরেন কান্ট্রি প্ল্যান করছেন, সবসময় দেখুন যে স্টেশন বা মেন জায়গা থেকে এমন জায়গায় থাকবেন যেখানে আপনারা কিন্তু বাসে যাতায়াত করতে পারবেন বা ট্রান্সপোর্টেশন সুবিধা আছে। একটু ভেতরে থাকলে মোটামুটি আপনাদের খরচ কিন্তু অনেকটাই কমে যাবে। সুমিত সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছে, ভাত আর সেই সঙ্গে ডাল নিয়ে এসেছিলাম, মুসুরির ডাল, লবণ, ঘি তো আছেই আমাদের সাথে। এখন অবধি কিন্তু আমরা কোনো সাইট সিন করিনি। সাইট সিন মানে কি, যে আমি এখানে আজকে সকালে বেরোবো, এখানে থাকবো, সকালে বেরোবো এবং সারাদিন ঘুরে আবার এখানে এসে পৌঁছাবো। এই যে একদিনের বা একবেলা যে সাইট সিন, সেটা কিন্তু দেখাইনি এখনও। সেটা আমরা শুরু করবো হচ্ছে জারম্যাট থেকে বা জেরম্যাট থেকে, মানে আগামীকাল থেকে আমাদের সুইজারল্যান্ডের সাইট সিনগুলো শুরু হবে। আর আজ যে ট্রেনে আমরা এখান থেকে জার্নি করবো জেরম্যাটের পথে, এটা ওয়ার্ল্ডের সবথেকে স্লো ট্রেনগুলোর মধ্যে অন্যতম, যার নাম হচ্ছে গ্লেশিয়ার এক্সপ্রেস। যে ট্রেন ধরে আমরা যাব হচ্ছে এই চুর থেকে জেরম্যাট। ভাতের মধ্যে আজকে ডাল দিয়েছিলাম, একটু খিচুড়ি টাইপের হয়ে গেছে, নুন আছে আর ঘি আছে। আমার ঘি দিয়েছিস? স্থানীয় সময় সকাল 11:15 খাওয়া দাওয়ার পর্ব শেষ করে স্নান টান করে আমরা এখান থেকে চেক আউট করলাম। আমাদের এই বিএনবিতে চেক ইন টাইম ছিল হচ্ছে গতকাল দুপুর 3টে এবং চেক আউট টাইম ছিল হচ্ছে আজকে সকাল 11টা। অনেকটা সময় হাতে আছে। আমরা এখান থেকে যাবো হচ্ছে চুর স্টেশন। দিনের বেলা এই জায়গাটা এতটা সুন্দর, আর রাত্রেবেলায় কিছু বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। এই জায়গাটা এসে তো দেখুন, এখানে এই বিল্ডিং, এই বিল্ডিং, এই বিল্ডিং, মোটামুটি প্রত্যেকটা বিল্ডিং না অনেকটা একই রকম দেখতে। তো রাত্রেবেলায় কিন্তু বোঝা খুব মুশকিল। চারিদিকে কত বড় বড় পাহাড়, আর পাহাড়ে সব মেঘ জমে আছে, অপূর্ব জায়গা। 10, 11 অথবা 12 নম্বর বাস, যে বাসে করে আমরা ট্রান্সফার হবো হচ্ছে চুর স্টেশন, যেখান থেকে আমাদের রয়েছে গ্লেশিয়ার এক্সপ্রেস। নিজেরা কিভাবে সুইজারল্যান্ড ট্যুর করবেন সেই নিয়ে বিস্তারিত বিবরণ আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকটা পর্বে। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে যায় তাহলে আপনারা আমাকে ইমেল করতে পারেন অথবা ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন, যার লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা পর্বের ডেসক্রিপশন বক্সে। একই সঙ্গে শেয়ার করে দিয়েছি এই সুইজারল্যান্ড ট্রিপে আমার প্রত্যেক দিনের A to Z খরচের হিসাব। কত নম্বর বাস যাবে সমস্ত কিন্তু ম্যাপ করে দেওয়া রয়েছে। এই 3টে বাসের মধ্যে যে কোনো একটা বাস আমাদের ধরতে হবে। আর রাস্তার মধ্যে কোথাও কোনো নোংরা কিচ্ছু নেই। 11:28 আমরা পৌঁছে গেছি স্টেশনে। আমাদের কাছে এখনও আধ ঘন্টা সময় রয়েছে ট্রেন আসার জন্য। তো একটু জায়গাটা দেখিয়ে দিই আপনাদেরকে। গতকাল তো এখানেই আমরা এখান থেকে বাস ধরেছিলাম, বা আপনারা যারা চুড়ে আসবেন ট্রেনে করে, যখন এদিকে ওদিকে ট্রান্সফার হবেন শহরের ভেতরে, তখন কিন্তু এখান থেকে আপনারা বাস নেবেন। এই হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে সব পরপর সমস্ত বাস আসবে। বাসের নাম্বার এখানে ইম্পর্ট্যান্ট, আর হচ্ছে প্ল্যাটফর্ম, কত নম্বর প্ল্যাটফর্ম, কত নম্বর বাস। আর এই হচ্ছে চুর স্টেশন। এখান থেকেই আমরা ট্রেন নেব। আর এখানে কিন্তু ট্রামও চলে। আমি ট্রাম এখনও এখানে দেখতে পাইনি, বাট এখানে কিন্তু ট্রাম লাইন রয়েছে, ট্রামও চলে। এই হচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্ম। বানিনা এক্সপ্রেস কিন্তু বোধহয় 13 নম্বর প্ল্যাটফর্মে আসে।
আবার গ্লেশিয়ার এক্সপ্রেসওয়ে 13 নম্বরই আছে। বিশেষ যে ট্রেনগুলো রয়েছে সেই বিশেষ ট্রেনগুলোর জন্য প্ল্যাটফর্ম রয়েছে। ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আসবে এগুলো ডিসপ্লে বোর্ডে দেওয়াই থাকে, তাই প্ল্যাটফর্ম খুঁজে পেতে কোনো সমস্যাই হয় না। আমাদের এখানে কোচ নাম্বার হচ্ছে 36। এখানে মিটার গেজ লাইনের ট্রেন চলে, তাও ঘন্টায় 150 কিলোমিটার স্পিডে, সেই সাথে ইলেকট্রিফিকেশান রয়েছে। চলে এসছে আমাদের ট্রেন গ্লেশিয়ার এক্সপ্রেস। গ্লেশিয়ার এক্সপ্রেস ছেড়ে আসে সেন্ট মরিস থেকে, তারপর চুড় হয়ে চলে যায় জেরম্যাটের দিকে। চুড়ে এসে এই ট্রেনের রেক রিভার্স হয়। আমাদের টিকিট প্রথমে সেন্ট মরিস থেকেই ছিল, পরবর্তী সময় আমরা বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করে চুর করে নিয়েছি। এই ট্রেন জার্নির প্রসঙ্গে একটা কথা উল্লেখ করা দরকার যে 90-এর দশকে ভারতীয় রেলের ইলেকট্রিক লোকোমোটিভ WP5 সুইজারল্যান্ড থেকে ইম্পোর্ট করা হতো। আগামী দিনে ভারতবর্ষে যে বুলেট ট্রেন চালু হতে চলেছে সেটাও জাপানের শিনকানসেন বুলেট ট্রেনের রোল মডেল। সুতরাং সুইজারল্যান্ড, জাপান, ফ্রান্স, চায়না, জার্মানি এইসব দেশে ট্রেন জার্নি করাটা আমার মতো রেলপ্রেমীর কাছে একরকম ড্রিম বলা যেতেই পারে। প্রত্যেকটা ট্রেনেই কিন্তু দেখাতে হবে টিকিট হিসাবে সুইস পাস। ওয়েলকাম ওয়েলকাম। সেকেন্ড ক্লাস সিট বুকিংয়ে আমাদের দুজনের মোট খরচ হচ্ছে ভারতীয় টাকায় 9,803 টাকা। এইখানে যে ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লে দেখাচ্ছে যে ট্রেনটা কোন দিক দিয়ে যায়, শীতকালে যখন ট্রেনটা চালাতে কেমন লাগে, আর শীতকালে যখন ট্রেনটা যায় তখন এরকম সব বরফ জমে থাকে, বরফের মধ্যে দিয়ে সমস্ত লাইন। সুইস ট্রাভেল পাস এবং সুইস ট্রেনের সিট রিজার্ভেশন নিয়ে অনেকেই যে ভুলটা করে ফেলেন। টিকিট যখন আপনি বুক করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রেনের সিট বুকিং করছেন, মানে এই সিটটা আপনি রিজার্ভ করলেন, সেটা ফার্স্ট ক্লাস হোক বা সেকেন্ড ক্লাসে। এছাড়াও কিন্তু আপনাকে এই ট্রেনে যাতায়াত করার জন্য, মানে ওঠার জন্য যে আপনি বোর্ড করছেন, সুইস ট্রাভেল প্লাস লাগবে। আর একবার বলে দিই, সুইস ট্রাভেল প্লাস কিন্তু হচ্ছে আপনার মেন টিকিট। সুইস পাস সেকেন্ড ক্লাসের হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্ত ট্রেনের সিট রিজার্ভ সেকেন্ড ক্লাসেই করবেন। আর সেকেন্ড ক্লাস আর ফার্স্ট ক্লাসের মধ্যে এখানে খুব একটা ডিফারেন্স নেই। যদি এমনটাও হয় যে আপনার সুইস পাস সেকেন্ড ক্লাস, কিন্তু সেই ট্রেনের সেকেন্ড ক্লাসের সমস্ত সিট রিজার্ভ, শুধুমাত্র ফার্স্ট ক্লাসে সিট রয়েছে, সেক্ষেত্রে আপনি ফার্স্ট ক্লাসের সিটই রিজার্ভ করবেন এবং যাতায়াতের টিকিটের যা খরচ সেটা ট্রেনের টিটিকে আলাদা করে পে করে দেবেন। এমনটা আমাদের সঙ্গে 2-1 হয়েছে, সুতরাং টেনশন নেওয়ার কোনোই দরকার নেই। আমার কাছে যে সুইস পাস রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস সুইস পাস। এবার আমি যদি এই ট্রেনের ফার্স্ট ক্লাস সিট বুক করতাম বা ট্রাভেলও করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাকে যেটুকু এই রুটের জন্য খরচ হয় সেটা পে করতে হতো। এই ট্রেনে কিন্তু খাবার দাবার অ্যাভেলেবেল রয়েছে, বাট সেটা কিন্তু ট্রেনের কোনো ভাড়ার সাথে ইনক্লুড নয়, সব কিছু হচ্ছে আপনাকে আলাদা করে কিনতে হবে। এখানে আপনি ড্রিঙ্কস পাবেন না রকম, এখানে স্টাফ রয়েছেন, ক্যাটারিং স্টাফ, তারা এসে আর কি খাবারের অর্ডার নিয়ে যাবেন। আপনি ট্রেনে কী খাবেন, তা মানুষজন যারা এখানে ট্রাভেল করে তারা কিন্তু মোটামুটি খরচা করে এই ট্রেনে ট্রাভেল করতে করতে, মানে খাওয়া দাওয়া রিল্যাক্স করার জন্য হচ্ছে এই ট্রেনটা। কফি হচ্ছে এখানে 5.50 সুইস ফ্র্যাঙ্ক, চা হচ্ছে এখানে 6 সুইস ফ্র্যাঙ্ক। বলা যেতে পারে যে এটা বড়লোকিয়া ট্রেন, বড়লোকদের ট্রেন। বাট বাঙালিরা এত গরিবও নয় যে সুইজারল্যান্ডের ট্রেনে ট্রাভেল করতে পারবে না। বাঙালি যেমন 5 টাকার লোকাল ট্রেনের টিকিট কেটে বা বহরমপুর থেকে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারে 45 টাকার টিকিট কেটে ট্রাভেল করতে পারে, তেমনি এই ট্রেনে 4,500 টাকা দিয়ে টিকিট বুক করেও ট্রাভেল করার ক্ষমতা রাখে। কারণ আপনারাই আমাকে এই জায়গাটা পৌঁছে দিয়েছেন, আর বাঙালিকার বাংলা ভাষাকে আমাকে একদম টপে পৌঁছে দিতে হবে। ট্রেনটা কার নিচে অসাধারণ লাগছে, অসাধারণ। এই যাত্রাপথে এই ট্রেনের এটা হচ্ছে প্রথম স্টেশন। এখানে ম্যাপ করা রয়েছে, ম্যাপে কিন্তু সব শো করছে যে কোথায় কোন স্টেশন রয়েছে। চুর থেকে জার্মাট পর্যন্ত এই যাত্রাপথে আমাদের মোট হল্ট রয়েছে 3টে, আর এটা জার্মাট গিয়ে পৌঁছাবে বিকেল 6:07। আমরা স্টার্ট করেছি হচ্ছে 12টায়, তার মানে 6 ঘন্টা মতো আমাদের জার্নি হবে। পুরোটাই কিন্তু পাহাড়ি পথ, এই পাশে চলেছে নদী, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। শুধু নদী নয়, আলাপ হয়েছিল উল্টো দিকে বসা বিদেশিনীর সঙ্গেও, নাম কিমানা। যৌথ উদ্যোগে কিছু রিলস বানিয়েও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলাম, ফলো না করলে কি করেই বা জানবেন। আমি জানি যতই কাঁচের ভেতরের কামরায় বসি, যতই চারিদিক সুসজ্জিত থাক, যতই কামরা থেকে বেরিয়ে এখানে লোকোমোটিভ দেখা যাক, তবুও যারা আমার ডাইহার্ট ফ্যান বা যারা রেল ফ্যান তারা বলবে দাদা ব্লগ যখন বানাবেন তখন বাইরের যে হাওয়া সেই ফিলিংসটা আমরা পেতে চাই, যেরকম ইন্ডিয়ান রেলে ব্লগ হয়। ইতিহাস সাক্ষী থাকবে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের কোনো একটা ব্লগার সুইজারল্যান্ডের ট্রেনে এই রকম দরজার বাইরে মাথা বের করে ক্যামেরা হাতে ব্লগ বানিয়েছিল।
পাহাড়ি নদীতে সবাই রাফটিং করছে আর পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে, এইটা ভাই ফাটাফাটি লাগছে। হ্যালো হ্যালো। চুর থেকে ছেড়ে জেনম্যাট পৌঁছাতে গ্লেশিয়ার এক্সপ্রেস সময় নেয় 5.5 ঘন্টা মতো। পুরো যাত্রাপথের সিনিক বিউটি অসাধারণ। বিভিন্ন পাহাড়ের মধ্যবর্তী স্থান দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে রেলপথ। পাশ দিয়ে বয়ে চলেছে রাইন নদী। এই জায়গার একটা বিশেষ নাম রয়েছে, রাইন গর্জ। এই জায়গাটা দেখুন, গাছের পাতাগুলো কি সুন্দর, পুরো সবুজে সবুজ। ও মন ভরে যাচ্ছে। না আমি ভাষায় আর কিছু বলতে পারবো না, আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত সুন্দর রেলপথ হয়। ওই সেই গরুগুলো গলায় ঘন্টা বাঁধা থাকে, সিনেমায় তো এইসবই দেখা যায়। যাত্রাপথের প্রায় পুরোটাই সিঙ্গেল লাইন, মাঝে মাঝে রয়েছে চড়াই উতরাই কিংবা সংকীর্ণ সব কার্ভ। আর এই জন্যই হয়তো এই ট্রেন পৃথিবীর সবচাইতে স্লোয়েস্ট। গ্লেশিয়ার এক্সপ্রেস মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছিল বিভিন্ন স্টেশনে উল্টো দিক থেকে আসা ট্রেনকে পাস করতে। বেলা একটু বাড়তেই সূর্যের আলো প্লাবিত হলো এই পুরো উপত্যকায়। নীল আকাশ, সবুজ ঘাসের মাঠ, ছোট বড় সব পাহাড়, তার মধ্যে দিয়ে আঁকাবাঁকা রেলপথ ধরে চলেছে সুইজারল্যান্ডের অন্যতম সিনিক ট্রেন। এই জার্নিগুলো না করলে সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখা কোথাও হয়তো অধরাই রয়ে যেত। আর সেই জন্যই তো সুইজারল্যান্ডের এই প্যানোরামিক ট্রেনের টিকিটের ডিমান্ড সব চাইতে বেশি। গ্লিয়ন, ব্যাস আমাদের ট্রেন সিগন্যাল ক্লিয়ার, বেরিয়ে যাবে ট্রেনে। এটা হচ্ছে গ্লেশিয়ার এক্সপ্রেস। আমাদের সুমিত এখন সোশ্যাল সার্ভিস করছে। বললাম সুমিত কি করছিস? দিদির ফটো তুলি, দিদির। সবাই দিদিরা তো ভক্ত কেন ভাই, দাদার ভক্ত হয় না কেন? সুমিত যখন ব্যস্ত আমাদের সামনে বসা বিদেশিনীর ছবি তোলায়, তখন আমি ক্যামেরা হাতে আবারও গিয়ে দাঁড়ালাম ট্রেনের দরজার কিনারায়। হালকা একটা সিনেম্যাটিক মিউজিক, 55 ইঞ্চির একটা টিভি, 4K কোয়ালিটির ছবি। সুইজারল্যান্ডের প্রকৃতির ঝলক তখন আমার প্রত্যেকটা দর্শকের বেডরুম থেকে ড্রয়িং রুমের কোনায় কোনায়। ট্রেন এসে দাঁড়ালো রাইন নদীর উপত্যকায় সুইজারল্যান্ডের খুব সুন্দর একটা গ্রামে। এই স্টেশনের নাম ডিসেন্টিস।
এখানে আমাদের ট্রেনের যে লোকোমোটিভ সেটাকে খুলে দেওয়া হলো। ব্রেক রিলিজ করে দিল। বোধ হয় এখান থেকে ট্রেন আমাদের এবার উল্টো ডিরেকশনে যাবে, ওই লোকোমোটিভ গিয়ে আবার এদিকে এসে ট্রেনের সঙ্গে লাগবে মনে হচ্ছে। অ্যাকচুয়াল এখানে আমাদের রেক রিভার্সাল হচ্ছে না, আমাদের এখানে লোকোমোটিভ চেঞ্জ হচ্ছে। আমি ভাবছিলাম রেক রিভার্সাল হবে, তা নয়, লোকোমোটিভ চেঞ্জ হচ্ছে। অন্য একটা লোকোমোটিভ এলো, সেটা এখানে এখন ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হবে। এটা খুব সম্ভবত একটু বেশি পাওয়ারফুল লোকোমোটিভ। এই যে এখানে ডিসপ্লেতে শো করছে স্টেশনের নাম, ওখানে শো করছে অল্টিটিউড। এখন আমরা 1124 মিটার উচ্চতায় আছি। আর এটা হচ্ছে কোচ নাম্বার 36, আর এখন টেম্পারেচার বাইরে হচ্ছে 19 ডিগ্রি। স্থানীয় সময় দুপুর 1:45 ছেড়ে দিল আমাদের ট্রেন। আর আমাদের 4 ঘন্টা জার্নি আছে। তবে এখানেই শেষ নয়, এরপর আরেকটা ট্রেন আছে, গোল্ডেন পাস। এটা হচ্ছে এই ট্রেনের রেস্টুরেন্ট কাম বার, বাট এটা এখন ক্লোজ। এটা এখন ওরা বন্ধ করে দিচ্ছে, মানে বন্ধ করছে ক্লিন করার জন্য। এখানে অনেক সুভেনিয়ারের জিনিসপত্র বিক্রি হচ্ছে, এখানে কফি মেশিন রয়েছে, চায়ের মেশিন রয়েছে। এটা হচ্ছে আরেকটা ট্রেন গ্লেশিয়ার, অনেকগুলো গ্লেশিয়ার এক্সপ্রেস চলে এখানে। এটা হচ্ছে আরেকটা ট্রেন। আর এই দরজার এখানে বাটন প্রেস করলে না, এখানে এক দেড় টাইম দুটো দরজা খুলে যায়, এদিককার আর এদিককার। আমরা চলে এলাম একদম লাস্টের দিকে। এরপরেও কামরা রয়েছে। এই যে কামরাটা রয়েছে, এটা হচ্ছে এই ট্রেনের ফার্স্ট ক্লাস কামরার বিশেষত্ব হচ্ছে যে এখানে সিটের যে প্যাটার্ন, ফার্স্ট ক্লাস কামরার যে বিশেষত্ব সেটা হচ্ছে এখানে সিটের যে প্যাটার্ন দেখুন, এইদিকে হচ্ছে সিঙ্গেল সিট, ওইদিকে হচ্ছে ডবল সিট। এটা হচ্ছে এই ট্রেনের ফার্স্ট ক্লাস। দুটো ফার্স্ট ক্লাস রয়েছে এই ট্রেনে। চলো একটু লাস্টের দিকে যাই, লাস্টের দিকে গিয়ে ভিডিও শ্যুট করি যাতে আমরা পুরো ট্রেনটাকে কভার করতে পারি। এই হচ্ছে ট্রেনের লাস্ট। এই জায়গা থেকে ওই ভিস্তাডোম কামরার যেরকম ভিউজ পাওয়া যায় সেরকম ভিউজ পাওয়া যাবে, বাট এটা ভিস্তাডোম নয়, এটা হচ্ছে ট্রেনের এমনি নর্মাল দরজা, বাট দরজাটা কিন্তু এখন লকড। এই ট্রেনের যাত্রাপথে কামরার ডান দিক কিংবা বাঁ দিক থেকে বাইরের দৃশ্য দেখে সম্পূর্ণটা বোঝা হয়তো সম্ভব নয়। ট্রেনের ফ্রন্ট কিংবা রেয়ার ভিউ দেখলে বোঝা যায় আমরা এগিয়ে চলার সঙ্গে সঙ্গে পিছিয়ে যাচ্ছে ওই দূরের পাহাড় কিংবা রেলপথের দুই দিকে সৌন্দর্য। কি দারুণ নিপুণতার সঙ্গে তৈরি করা হয়েছে এই মাউন্টেন রেলপথ। ছোট বড় সব টানেল, ব্রিজ, লেভেল ক্রসিং, স্টেশন সবকিছুই যেন ঠিক খাপে খাপে বসানো। পাহাড়ের ঢাল বেয়ে ক্রমশ নিচে নেমে গিয়েছে ঘাসের জমি, তারই মাঝখানে বিছানো হয়েছে এই রেলপথ। কোথাও কোথাও রেলপথ সম্প্রসারণের কাজও চলছে, তবুও ট্রেন যেন তার গতি একই রকম ধরে রেখেছে। মনেই হচ্ছে না এটা বিশ্বের সবচাইতে ধীর গতি ট্রেন। চলে এসেছি ট্রেনের একদম লাস্ট কামরাতে। এবার এখান থেকে দেখাবো আপনাদেরকে পুরো ট্রেনটার ভিউজ, মানে একদম শেষ থেকে শুরু। যখন ট্রেনটা কার্ভ নেবে দেখতে আরও সুন্দর লাগবে। গ্লেশিয়ার এক্সপ্রেসের গ্লাসগুলো এতটাই চকচকে যে ধূসর পাহাড় থেকে বরফ ঢাকা পাহাড় সবকিছুই প্রতিফলিত হচ্ছে। পাশ দিয়ে চলে গিয়েছে সড়কপথ, কোথাও বা হিমবাহের জলে পুষ্ট গভীর থেকে অগভীর লেক। মাঝে মাঝে মন খারাপ হচ্ছে এটা ভেবে যে আর কিছুক্ষণ পরই তো এই ট্রেন জার্নি শেষ হয়ে যাবে। প্রতিক্ষণে কৃতজ্ঞতা স্বীকার করেছে এই মন সেই সব দর্শকদের প্রতি যারা পাশে ছিল বলেই হয়তো আজকের দিনটা বাস্তবতা পেয়েছে। গর্ব হচ্ছিল এটা ভেবে যে পৃথিবীর একমাত্র বাংলা ট্রাভেল ব্লগ চ্যানেল যেখানে প্রথমবার সুইজারল্যান্ডের এতগুলো সিনিক ট্রেন। এই গৌরব ট্রাভেল উইথ কৌশিক ফ্যামিলির প্রত্যেকটা দর্শকের, প্রত্যেকটা অনুগামীর, আর তাদেরও যারা ভিডিও নোটিফিকেশন পেয়ে প্রথমেই ডিসলাইক দিয়ে দেয়, কারণে অকারণে নেগেটিভ কমেন্ট করে, মফস্বলের ছেলে বলে খিল্লি করে। আমি নিশ্চিত তাদের চোখ জোড়াও আজ আটকে গিয়েছে এই নৈসর্গিক দৃশ্যে। আবারও বলবো, সঙ্গে থাকুন। আপনাদের কমেন্ট, লাইক কিংবা সাবস্ক্রিপশনে একটা দিন আসবে যখন পৃথিবীর সব ট্রেন জার্নির ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টের শোভাবর্ধন করবে। ট্রেন জার্নি করতে করতে খিদে পেয়েছে। ট্রেন জার্নি করতে করতে না লোকের খাওয়া দেখে, এখানে লোকে নানা রকম খাবার দাবার খাচ্ছে না, অনেক দাম, সব তো খেতে পারবো না। বাজেট তখন ছাড়িয়ে যাবে, আফ্রিকার বাজেট ছাড়িয়ে যাবে। আমি বলেছি যেন সুইজারল্যান্ডের বাজেট আফ্রিকার বাজেটকে না ছাড়িয়ে যায়। তুমি বলছে, আরে তুমি সবার সামনে এখানে মুড়ি খাওয়া, সবাই এখানে ওয়াইন খাচ্ছে, কত রকম সব বিদেশি খাবার খাচ্ছে, তুমি এখানে সবসময় মুড়ি খাওয়া। আলাম ছাড় দে ইয়ার। আবারও এই ট্রেন ট্রাভেল করুন, এই ট্রেনে বলে নয়, যে কোনো ট্রেনে ট্রাভেল করুন, খাওয়া দাওয়া করুন, শুধু চিৎকার চেঁচামেচি সব করবেন না। ট্রেন অপরিষ্কার পরিচ্ছন্ন করবেন না, যে মুড়ি ফেলে চলে গেলাম, নোংরা করে চলে গেলাম, যেন আমাদের দেশের নাম, মানে দেশের লোকের নাম খারাপ না হয়। এখানে ইউরোপের প্রচুর মানুষ আছে, তারা হেসে কথা বলছে, হাই হ্যালো। অথচ ইন্ডিয়ান লোক অনেক ট্রেন ট্রাভেল করছে, তারা কিন্তু বুঝছে যে সেটা যাচ্ছে ইন্ডিয়ান, তারা কিন্তু কথা বলবো কেন, বুঝে যাবে আমি ইন্ডিয়ান লোক। বাইরের দেশে গিয়ে জব করি, ব্লগ বানাই, সেটা আমাদের পেশা।
কিন্তু রক্তে তো সেই ভারতবাসী। মুখে যতটা স্বস্তি নিয়ে এই পৃথিবী বিখ্যাত ট্রেনে ট্রাভেল করছি, ঠিক ততটা স্বস্তি নিয়েই যেন লালগোলা প্যাসেঞ্জারও ট্রাভেল করতে পারি। সময় এটাই শিখিয়েছে যে সময় বদলাক, দিল যেন হিন্দুস্তানি থাকে। ট্রেনে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম, তার জন্য বিল হলো হচ্ছে 13.50 সুইস ফ্র্যাঙ্ক। ট্রেনে উঠে 6 ঘন্টার জার্নি, মনে হবে একটু কফি খাই, কেউ বলবে একটুখানি আমি রঙিন জল খাই, কেউ বলবে আমি একটু চিপস খাই। তো এই খরচাগুলো হবেই। যত যা খরচা হচ্ছে এই সুইস ট্রিপে, সমস্ত খরচ ভিডিও স্ক্রিনে তো শেয়ার করে দিচ্ছি, সেই সঙ্গে ডিসক্রিপশন বক্সে। আপনারা যখন ভিডিওগুলো দেখছেন না, তখন যদি কোথাও মনে হয় যে কোথায় কত খরচ হয়েছিল, দেখবেন সমস্ত ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিয়েছি ভিডিওর, ঠিক আছে? ওখানে সব কিছু লিঙ্ক টিঙ্ক দেওয়া থাকে, তো ওখানে আপনারা পেয়ে যাবেন। এবং ভিডিওর শেষে যেদিনকার এই শেষ ভিডিও আসবে, সেদিন আমি টোটাল খরচটা শেয়ার করে দেবো যে আমার মোট কত খরচ হয়েছে। এমন নয় যে সেই খরচটা আপনাদেরও হবে, বাট একটা আইডিয়া পেয়ে যাবেন যে দুজন ঘুরতে আর কি সুইজারল্যান্ডে কত টাকা খরচা হয়েছে। বিপরীত দিক থেকে আসা ট্রেনকে পাস দেওয়ার জন্য গ্লেশিয়ার এক্সপ্রেস এসে দাঁড়ালো আন্ডারমার স্টেশনের কিছু আগের ছোট্ট একটা স্টেশনে। যাত্রীরা ট্রেন থেকে নেমে ফটো তুলতে লাগলো সামনের ওই বরফ ঢাকা পাহাড়ের। নাম জেমস্টক, উচ্চতা 4500 মিটার, সুইজারল্যান্ডের আল্পস পর্বতের আরও এক পর্বতশৃঙ্গ। তবে এই রেলপথের আসল সৌন্দর্য শীতকালে, যখন চারিদিক বরফে ঢেকে যায়। আর এখানে রেল ট্র্যাক দেখুন, যেহেতু গ্রেডিয়েন্ট আছে তো কখনো প্রচুর ঢাল, কখনো উপরে উঠবে ট্রেন। লক্ষ্য করলাম রেল ট্র্যাকের মাঝে আরও একটা খাঁজ কাটা থার্ড রেল ট্র্যাক রয়েছে। এটার নাম র্যাক রেল বা কগহুইল রেল। এই সিস্টেম খাড়াই রেলপথে ট্রেনকে সহজে ওঠানামা করতে সাহায্য করে। সুইজারল্যান্ডের এই কগহুইল রেল অনেক জায়গাতেই রয়েছে, তবে বিশ্বের সর্বোচ্চ কগহুইল রেলের গল্প শোনাবো আপনাদের আগামী কোনো একটা পর্বে। এই ট্রেনটা আসবে, এর সাথে আমাদের ক্রসিং হবে। এই ট্রেনটা আসছে। প্রথমে একটা পাহাড়ে উঠেছিলাম, তারপরে নামলাম, তারপরে আবার একটা দেখুন পাহাড়ে উঠবো সামনে। কি সুন্দর শহর দেখুন, আর ঘরবাড়ি। সামনে একটা বড় কোনো স্টেশন আসছে, যেখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে। আর মেঘগুলো দেখুন। ট্রেন এসে দাঁড়ালো তার যাত্রাপথের অন্যতম স্টেশন আন্ডারম্যাটে। সুইজারল্যান্ডের শীতকালে ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ এই আন্ডারম্যাট। মাত্র 10 দিনে সুইজারল্যান্ড ট্রিপে কী বা দেখার আছে? ভালো করে সুইজারল্যান্ড ঘুরতে গেলে 3 মাসও কম পড়ে যায়। বাইরে বিশাল ঠান্ডা, আমি একটু ট্রেন থেকে নামলাম রোদ পোহানোর জন্য। আন্ডারম্যাট ছেড়ে যাওয়ার পর ট্রেন পরবর্তী কয়েকটা স্টেশনে দাঁড়ালো। এই রুটে অনেক ট্রেন, সুতরাং ক্রসিং হবেই। তবে সিনিক বিউটি, তার কথা ভাষায় প্রকাশ করাই কঠিন। মনে হয় দু চোখ ভরে শুধু দেখেই যাই। এই ট্রেনটা যাবে হচ্ছে আন্ডারমাট, যেমন জারমাট তেমনি হচ্ছে আন্ডারমাট। আন্ডারমাট হচ্ছে পরের স্টেশনটা। কি সুন্দর ট্রেন। ডবল ক্যাব, দুটো ক্যাব আছে। এই যে ঢুকলো, সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিল। এখানে তৎক্ষণাৎ লুক ক্লিয়ার হয়ে যায়।
আমাদের যাত্রাপথের আরো একটা স্টেশন ব্রিগ। এক্ষুনি মেয়েটা মরতো, এক্ষুনি মেয়েটা মরে যেত। আরে দেখে পার হবেন তো দিদি, কানে হেডফোন লাগিয়ে। এখানে আমাদের হল্ট রয়েছে। ট্রেনের পুরো খামরা এখানে খালি, সবাই এখানে নেমে গেল, শুধু আমরাই রয়ে গেলাম। বাই 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 বাই, টেক কেয়ার। গ্লেশিয়ার এক্সপ্রেস এসে পৌঁছালো ব্রিগ বা ব্রিগেডিয়ার স্টেশনে। সুইজারল্যান্ডের ঐতিহাসিক শহর ব্রিগ। ট্রেনের অধিকাংশ যাত্রী এখানেই নেমে গেল। এর একটা কারণ থাকতে পারে, জার্মেটে রাত্রিবাসের খরচ অনেকটাই বেশি। সেক্ষেত্রে রাত্রিবাসের জন্য ব্রিগ তুলনামূলক কম খরচে অল্টারনেট অপশন হতেই পারে। সময় 4:50, আমাদের ট্রেন একদম ঠিক টাইমে ছেড়ে দিল হচ্ছে ব্রিগ স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে জারম্যাট। আর এবার দেখুন আমাদের কামরা কিন্তু পুরোপুরি ফাঁকা, যত প্যাসেঞ্জার ছিল সব হচ্ছে ব্রিগ স্টেশনে নেমে গিয়েছে। অনেক বয়স্ক মানুষ ছিল যারা গ্রুপ ট্যুরে এসেছিলো, সেই গল্পটার কথা মনে পড়ছে, কামরা আর আমরা। বাট ভালো লাগছে, এটা যদি প্রথম থেকে থাকতো খুব ভালো হতো। একটু কেমন কনজাস্টেড ফিল হচ্ছিলো এত মানুষের মধ্যে, একটু হাঁটা চলা করা, একটু ভিডিও করা একটু সমস্যা হচ্ছিলো। বাট নাও এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। আমরা যে স্টেশনটা পার করলাম সেটা হচ্ছে ভিআইএসপি বা বিস স্টেশন, হয়তো সুইসে অন্য কোনো উচ্চারণ হবে। তো এই স্টেশনটার বিশেষত্ব হচ্ছে যে এটা হচ্ছে জাংশন পয়েন্ট। এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে লাইন হচ্ছে জারম্যাটের দিকে, এদিক থেকে চুলের দিকে, আর ওদিক থেকে হচ্ছে মন্ট্রেক্সের দিকে। পরশুদিন আমরা যখন আবার ইন্টারলাকেন যাব, তখন এই বিস পর্যন্ত এসে এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করব। পরবর্তী স্টেশন নিউব্রুক। এটাও সুইজারল্যান্ডের সুন্দর একটা গ্রাম, আর এই গ্রামটাকে বলা হয় ভিলেজ অফ ব্রিজেস, কারণ এখানে 15টির বেশি ব্রিজ রয়েছে। ভিপস থেকে জারম্যাট আরও 1 ঘন্টার ট্রেন জার্নি। তবে এই পথে সিনিক বিউটিও বেশ ভালো, বিশেষ করে রেলপথের পাশ দিয়ে বয়ে চলা ভিসপা নদী। আর এই পথে চোখে পড়ল কিফেন গিরিখাত। এমন একটা সিনিক রুট যেখানে বসে থাকা যাবে না। যখনই বসে থাকবো তখন দেখবো হয় পাশে নদী, না হলে পাহাড়, না হলে গ্রিনারি, না হলে বরফ, মানে কিছু না কিছু রয়েছে এখানে। আজকে আমার এই 6টা ঘন্টা শুধু ছুটে ছুটেই শেষ হয়ে গেল। শুধু ভিডিও বানালাম রিলসের জন্য, ইনস্টাগ্রামে আপলোড করছি, আর লং ভিডিও আমার ইউটিউবের জন্য। এখান দিয়ে বয়ে আছে একটা পাহাড়ি নদী, এইটাই এই ট্রেনের যাত্রাপথের সবচাইতে সুন্দর। স্থানীয় সময় বিকাল 6:10। ট্রেন আমাদের পৌঁছে দিল হচ্ছে জারম্যাট স্টেশনে। জারম্যাটে আমাদের নাইট স্টে রয়েছে পরপর 2 দিন। সব থেকে বেশি খরচা আমাদের এখানেই হচ্ছে নাইট স্টেতে, কারণ এই জায়গাটা ভীষণ কস্টলি। অনেকে জুরিক থেকে এই জারম্যাট এসে জারম্যাট ঘুরে বা জুরিক ফিরে যায়, যেহেতু এই জায়গাটা প্রচুর কস্টলি। বাট আমাদের এখানে 2 দিন আমরা রেখেছি, কারণ যেহেতু আমরা এখান থেকে পরশুদিন যাবো হচ্ছে মন্ট্রেক্স, তারপরে যাবো হচ্ছে ইন্টারলাকেন, যেহেতু পুরো ট্রেন জার্নি কভার করতে হচ্ছে। তো এখানে আসার পর সত্যি ঠান্ডা মারাত্মক লাগছে। জারমা স্টেশন থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকেই রয়েছে গর্নার গ্রাট রেলওয়ে। ম্যাটারহর্ন যাওয়ার ট্রেন এখান থেকেই ছাড়ে। এই ম্যাটার নিয়ে আমরা আলোচনা করব সুইজারল্যান্ড সিরিজের পরবর্তী পর্বে। ইউরোপের যে আল্পস পর্বতমালা রয়েছে, সেই পর্বতমালার একটা শৃঙ্গ হচ্ছে ম্যাটারহর্ন। গার্নার গ্রেট রেলওয়ে রয়েছে, যে ট্রেনে করে যেতে হচ্ছে ম্যাটারহর্ন দেখতে। এটা একবেলার একটা প্রোগ্রাম, আগামীকাল আমরা ওখানে যাব। তা ওই টিকিট ওখানেই পাওয়া যায়। কত কি টিকিটের খরচ, সুইস পাস থাকলে কত কি ডিসকাউন্ট পাবেন সবাই বলে দেবো। আপাতত একটু চলুন দেখে আসি সুইস ওয়াচ। আর এই হচ্ছে সুইস চকলেটের দোকান। এখানে সুইস চকলেট শপও রয়েছে। যেখানে যেখানে টুরিস্ট বেশি আসবে সেখানে সুইস চকলেটের দোকান, ওদিক থেকে সুইস ওয়াচের দোকান, এগুলো সব রয়েছে। সুইস ঘড়ির দাম শুনে যা বুঝলাম, পছন্দ মতো একটা ঘড়ি কিনতে ভারতীয় টাকায় 1020 টাকা খরচ। এবারে সুইস ঘড়ি কেনার উপায় নেই, এমনিতেই ট্রিপের এত খরচ, পরের বার কখনো আসলে কিনবো এই বলে মনকে সান্ত্বনা দিয়ে চলে এলাম পাশে কুপ শপে। কিছু আলু পেঁয়াজ কিনতে হবে, কারণ সুইজারল্যান্ডে আসার পর থেকে রান্নায় একদিনও আলু খাওয়া হয়নি। 300 গ্রাম পেঁয়াজের দাম 200 টাকা। এখানে এরকম মেশিন আছে, এখানে স্ক্যান করাতে হবে, ওখানে অ্যামাউন্ট উঠবে, তারপর কার্ডও পে হবে কিংবা ক্যাশও পে করতে পারবেন। তো আমরা এখানে ক্যাশে পে করে দিলাম। আমাদের বিল হলো হচ্ছে 18.45। সেটা আলু নিস নি। জারম্যাটে যেখানে অ্যাকোমোডেশন বুক করেছি, এখান থেকে 10 মিনিট মতো লাগবে। 10 মিনিট হাঁটতে লাগবে, ওই 650 মিটার। এখানে ট্যাক্সি রয়েছে, এখানে কিন্তু সেরকম ট্যাক্সি পাওয়া যাচ্ছে। স্টেশনের বাইরে এইরকম ছোট ছোট ট্যাক্সি রয়েছে, খরচ অনেকটাই বেশি। ঠিক করলাম
600 মিটার রাস্তা হেঁটেই চলে যাব। কিন্তু জারম্যাট একটা পাহাড়ে ঘেরা শহর, তাই কোনো গন্তব্যে পৌঁছাতে পাহাড়ি পথে চড়াই করতে হয়, যেটা আমাদের কাছে সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা। সন্ধে হয়ে গিয়েছে, প্রায় 7টা বাজতে চললো। ঠান্ডা, সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা ভালোই লাগছে। এইগুলো সব এখানকার হোটেল, বিরাট কস্টলি। আমি দেখছিলাম নেটে, জায়গাটা নিঃসন্দেহে সুন্দর, কিন্তু সন্ধে হতে না হতেই সব চুপচাপ হয়ে গিয়েছে। কোথায় মানুষজন? এইবার আমাদের একটু ওপরে উঠতে হবে, এইবার একটু কষ্ট হবে। ভাই, এ তো মনে হচ্ছে ম্যাল রোডে উঠতে হবে। যে জায়গাটা বুক করেছি না, এইটা এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে। এটা বুকিং করার পরে ওরা মেসেজটা পাঠিয়েছে যে 60টা মতো সিঁড়ি আছে। একে তো ওই নিচ থেকে উঠে এলাম, রাস্তা অনেকটা ঢালু ছিল, ব্যাগ টেনে টেনে, তারপর এই 60টা সিঁড়ি উঠতে হবে। ব্যাপারটা 60টা সিঁড়ি নয়, সঙ্গে যে ভারী ব্যাগ আছে না, আর পাহাড়ে ভারী জিনিস নিয়ে ওঠার অভ্যাস না থাকলে মনে হয় যেন দম আটকে আসছে। 10 করে সিঁড়ি উঠছি, আর একটু রেস্ট নিচ্ছি। হাঁপিয়ে গেছি বাপরে, অনেকটার ব্যাগগুলো প্রচুর ভারী তো। সন্ধ্যা 7:23। এখানে সব বাড়ি একরকম, কোনো লোক নেই যাকে জিজ্ঞেস করবো যে কোনটা। ফাইনালি ম্যাপ দেখে দেখে এসে এতগুলো সিঁড়ি পার করতে হবে। ওরা বলেছিল যে যদি লাগেজ থাকে তাহলে বলবেন, আমরা অ্যারেঞ্জ করে দেবো। বাট আমি না, যেহেতু মেলে কথা হয়েছে তো, মেল আর রিপ্লাই করতে পারিনি। এই লাগেজ এখানে তুলতে হবে। মোটামুটি এই সিঁড়ি আর এই সিঁড়ি, এইটুকু কষ্ট করতে হবে। ঠিক আছে, কষ্ট করে নেবো। আজকে তো পুরো রেস্ট। সব ছিল অন্ধকার, আমরা এসে আবার লাইট জ্বালালাম, মনে হচ্ছিল ভূতুরে বাড়ি। এবার লিফট খুঁজে পাচ্ছিলাম না, ফাইনালি লিফট খুঁজে পেলাম। 3 মানলাম তো, ওটাই লাস্ট ফ্লোর। ওটাই লাস্ট। ভালো ভিউ। লোকজন ছাদে নোংরাপত্র, জিনিসপত্র রাখে, ভাঙা জিনিসপত্র। এরা পুরো ছাদটাকেই একটা ঘরের সেট আপ দিয়ে দিয়েছে। এইটুকু একটা ঘর, যেখানে দুদিনের খরচ প্রায় 30,000 টাকা। ওয়াইফাই রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে কাজ করার জন্য, ছোট র্যাক রয়েছে, জানলা রয়েছে, এইরকম বিছানা, ওইদিকে ফ্রিজ, থালা বাটি সবই রয়েছে। বাসন ধোয়ার জিনিস, আমাদের রান্না করার বাসনপত্র, মাইক্রোওয়েভ, ইন্ডাকশন, বেসিন রয়েছে, স্নান করার জন্য একটা এরকম আলাদা আর কি জায়গা রয়েছে। এখানে স্টে হচ্ছে 2 দিন। এটা নিয়েছে প্রায় 31 না 32,000 টাকা। আমি তো এটা মানে বিএনবি থেকে বুক হয়নি, এটা হাগড়া থেকে বুক করেছি। আর স্টেশনের কাছে যেগুলো ছিল প্রচুর কস্টলি, প্রচুর। এখানে 2 দিন থাকা মানে প্রায় 40-50,000 টাকা কোনো ব্যাপারই নয়। সুমিত ভাতও বানিয়েছে, দেখুন ভাতের মধ্যে ডাল, ভাত সেদ্ধ হয়ে গেছে, আর ডিম, আর এখানে আছে আলু। ফাইনালি সুইজারল্যান্ডে এসে আমরা আলু খাবো প্রথম কদিন পরে। ঘি তো আছে আমাদের সঙ্গে। তো এই খেয়ে আপাতত আমরা ঘুমোবো, মানে একটু কাজ করবো, ব্যাগ ট্যাগ সব গুছাতে হবে একবার, সবই তো এরকম গগুশালো হয়ে যায়। দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরবর্তী পর্বে, সুইজারল্যান্ডের যে পর্বে আমরা ঘুরে দেখবো হচ্ছে ম্যাটারহর্ন। আর সেই সাথে আপনাদের সবাইকে শুভরাত্রি, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে, শেয়ার করবেন, আর সঙ্গে থাকবেন। ফিরবো নতুন গল্প নিয়ে পরের পর্বে। টাটা।